नमस्कार बंधुरा एडुकेशन एंड एडुकेयर यूट्यूब चैनले तुम्हारे सकलके स्वागत। आमी सुमिता, आमी आमार यूट्यूब चैनलटिते एडुकेशन विषयटी निये क्लास कराई। तोमरा जारा आमार चैनेले नतुन तारा आमार चैनलटी अवश्यई सबस्क्राइब करबे। आजकेर भिडियोते आमरा यूजीसी नेट एबं वेस्ट बेंगल सेट एडुकेशनेर प्रिपारेशनेर सिलेबासेर यूनिट 3 लार्नार एंड लार्निंग प्रसेस এই यूनिट থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনে এসেছে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটে, সেই সমস্ত প্রশ্নগুলোই আমি রেখেছি এবং সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকে ডিসকাস করব। আশা করছি ভিডিওটা তোমাদের প্রিপারেশানে অনেকটাই হেল্পফুল হবে। এর আগে আমি নেট সেট এডুকেশনের প্রিপারেশনের অনেক ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আমার চ্যানেলে যাবে, সেখানে গিয়ে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে দ্য টার্ম সোশ্যাল লার্নিং ওয়াজ ইন্ট্রোডিউস বাই। সোশ্যাল লার্নিংকে ইন্ট্রোডিউস করেন অপশান এতে আছে গেস্টাল সাইকোলজিস্ট, অপশান বিতে আছে ফাংশনালিস্ট, অপশান সিতে আছে বিহেভিয়ারালিস্ট, অপশান ডিতে আছে সাইকো অ্যানালিটিক্স। সাইকো অ্যানালিটিক্সের মতবাদটা কি? সাইকো অ্যানালিটিক্স সিগমন্ড ফ্রয়েড দিয়েছিলেন যে আমাদের মনের তিনটি স্তর আছে এবং মনের তিনটি উপাদান আছে, সেগুলো কি ইড, ইগো, সুপার ইগো। এই যে তত্ত্বটা তিনি ব্যাখ্যা করেছিলেন সেটা সাইকো অ্যানালিটিক্স। বিহেভিয়ারালিস্টদের মতে কি? বিহেভিয়ারালিস্টরা বলেছিলেন যে মানুষ পরিবেশের সাপেক্ষে নতুন আচরণ আয়ত্ত করে, উদ্দীপক নতুনভাবে প্রতিক্রিয়া করে, নতুন বিহেভিয়ার বা নতুন আচরণ শেখে। ফাংশনালিস্টদের মতবাদ কি? তারা বলেছিলেন যে তারা গঠনবাদী তত্ত্ব দিয়েছিলেন, যে বা কার্যকারিতার যে তত্ত্ব আছে সেই তত্ত্ব দিয়েছিলেন, যেখানে তারা বলেছিলেন যে সমাজের যে সমস্ত ইনস্টিটিউট আছে, যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো যে কোনো একটা উদ্দেশ্যে গঠন করা হয়। যেমন পরিবারের সমস্ত ব্যক্তিরা একে অপরের সঙ্গে একটা রুলস রেগুলেশন মেনটেন করে ফাংশন করে। তো এই যে তত্ত্বটা, সেটা হচ্ছে ফাংশনালিস্টদের মতবাদ। আর গেস্টাল সাইকোলজিস্টরা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে যে কোনো পরিস্থিতির ঘটনাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে অত সামান্যীকরণ করি, তারপর একটা নতুন সিদ্ধান্তে পৌঁছাই এবং সেটাকে পর্যবেক্ষণ করার পর আমরা সেটা প্রয়োগ করি। ঠিক আছে, যেমন শিম্পাঞ্জির পরীক্ষাটা আমরা দেখেছিলাম যে কিভাবে করেছিল। এবার সোশ্যাল লার্নিংটা কি? সোশ্যাল লার্নিং হচ্ছে যখন আমরা সমাজের কোনো ব্যক্তিকে অবজার্ভ করে নতুন কোনো আচরণ শিখছি। যেমন কোনো মানুষ নতুন কোনো আচরণ, নতুন ভ্যালুস, তার বিভিন্ন মনোভাব, সেটা সমাজের অপর কোনো ব্যক্তির থেকে সে শিখছে তখন, বা নতুন আচরণ আয়ত্ত করছে সেটা সমাজের কোনো ব্যক্তি থেকে, তখন সেটা হচ্ছে সোশ্যাল লার্নিং বা সামাজিক শিখন। তো আমাদের এই প্রশ্ন অনুযায়ী যে উত্তরটা হবে সেটা হচ্ছে যে সোশ্যাল লার্নিং কি? নতুন কোনো অবজার্ভিংয়ের মাধ্যমে নতুন কোনো আচরণকে আয়ত্ত করা। আর বিহেভিয়ারিস্টরা বা আচরণবাদীরা যেটা বলেছিল সেটাও কি? যে উদ্দীপক নতুন কোনো পরিস্থিতির সাপেক্ষে প্রতিক্রিয়া করে এবং নতুন কোনো আচরণ সে শেখে। তো তাহলে দ্য টার্ম সোশ্যাল লার্নিং ইন্ট্রোডিউস বাই বিহেভিয়ারালিস্ট, অর্থাৎ আচরণবাদীরা সোশ্যাল লার্নিংয়ের যে টার্মটা আছে সেটা ইন্ট্রোডিউস করিয়েছিলেন। অপশান সি সঠিক উত্তর। আর এই সোশ্যাল লার্নিংয়ে যে থিওরি আছে সেই থিওরিটা কে দিয়েছিলেন? সেই থিওরিটা দিয়েছিলেন আলবার্ট বান্দুরা। আলবার্ট বান্দুরা আমেরিকান লার্নিং থিওরিস্ট। সোশ্যাল লার্নিংয়ের এই থিওরিটা দিয়েছিলেন। সোশ্যাল লার্নিংয়ের এই থিওরিটা বিহেভিয়ারিস্ট এবং কগনিটিভ এই দুটো লার্নিংয়ের মধ্যে একটা ব্রিজ, অর্থাৎ একটা সেতু বন্ধন করে। কারণ এই সোশ্যাল লার্নিংয়ের থিওরিটা অ্যাটেনশন, মেমোরি, মোটিভেশন এই সমস্ত বিষয়ের ওপর গুরুত্ব দেয় এবং হিজ থিওরি এক্সপ্লেন পিপল লার্ন ফ্রম অ্যানাদার, মানুষ অন্যের থেকে শেখে থ্রু অবজারভেশন, ইমিটেটিং অ্যান্ড মডেলিং, অর্থাৎ মানুষ অন্যকে পর্যবেক্ষণ করে অনুকরণ করার মাধ্যমে কিন্তু বিভিন্ন বিহেভিয়ার সে শেখে। তো এই যে মতবাদটা ছিল সেটাই সোশ্যাল লার্নিং থিওরি, যেটা দিয়েছিলেন আলবার্ট বান্দুরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু গেভ দ্য কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল
ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট আছে সেটা কে দিয়েছিলেন? অপশন এতে আছে বিএফ স্কিনার, অপশন বিতে আছে জা পিয়াজে, অপশন সিতে আছে ডেভিড আসুবেল, অপশন ডিতে আছে লেভ ভাইগটস্কি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লেভ ভাইগটস্কি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটা কি? আমরা জানি যে লেভ ভাইগটস্কি সামাজিক শিখনের কথা বলেছিলেন। তো ভাইগটস্কির আরও একটা চিন্তাভাবনা বা একটা ধারণা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তিনি মূলত ভাষা এবং চিন্তার বিকাশের কথা বলেছিলেন এবং তিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে চিহ্নিত করেছিলেন। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? সাধারণত বুদ্ধির পরিমাপ কোনো ব্যক্তির সর্বোচ্চ সীমাকে নির্দেশ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যক্তির বুদ্ধি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যায়। সেটা কি? ব্যক্তির বুদ্ধাঙ্ক 130, সেটাই ব্যক্তির সর্বোচ্চ সীমা এবং এর বেশি ক্ষমতা আমরা প্রত্যাশা করতে পারি না। কিন্তু ভাইগটস্কি কি বলেছিলেন যে এই সর্বোচ্চ সীমাকে আমরা সর্বোচ্চ সীমা বা চূড়ান্ত মনে করব না, এর পরেও কিছু দূর পর্যন্ত বিকাশের বা শিখনের ক্ষমতা থাকে। তাই সর্বোচ্চ সীমার মধ্যে শিখন প্রক্রিয়াকে স্থির না রেখে দেখা উচিত যে শিশুর ক্ষমতা আর কতটুকু যেতে পারে। এই যে ক্ষমতাটা যেতে পারে এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে লেভ ভাইগটস্কি নাম দিয়েছিলেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু আলপোর্ট, ট্রেডস কুড বি অর্গানাইজড ইন্টু হুইচ 3 লেভেল? ট্রেডকে কতগুলো ট্রেডের 3টে লেভেল আছে, সেই 3টে লেভেল কী কী? অপশন এতে আছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, অপশন বিতে আছে কগনিটিভ, ইমোশনাল, সাইকোলজিক্যাল, অপশন সিতে আছে ইগো, সুপার ইগো, অপশন ডিতে আছে কার্ডিনাল, সেন্ট্রাল, সেকেন্ডারি। আলপোর্ট আমরা জানি যে পার্সোনালিটি ট্রেড থিওরি দিয়েছিলেন। এই ট্রেডটা কি? ট্রেড হচ্ছে কোনো ব্যক্তির, ইন্ডিভিজুয়াল পার্সনের কোনো বিশেষ কিছু বৈশিষ্ট্য, বিশেষ কিছু ট্রেড বা বৈশিষ্ট্য, পার্সোনালিটির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোকে একজন ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে আলাদা করে, তার ব্যক্তিত্বটাকে ইউনিক করে বা আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত করে। তো এই যে 3টি লেভেলের কথা বা 3টি ট্রেডের কথা তিনি বলেছিলেন, সেটা কি? সেটা হচ্ছে কার্ডিনাল, সেন্ট্রাল এবং সেকেন্ডারি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা দেখি যে কার্ডিনাল, সেন্ট্রাল আর সেকেন্ডারি ট্রেডটা কি। আলপোর্ট পার্সোনালিটি যে থিওরি দিয়েছিলেন সেখানে তিনি 3টি ট্রেডের কথা বলেছিলেন। কার্ডিনাল ট্রেডটা কি? এই ট্রেডটা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়ালের যে এন্টায়ার পার্সোনালিটি থাকে, একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব আছে তাকে ডমিনেট করে বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তিনি আলপোর্ট বলেছিলেন যে এই যে ট্রেডগুলো আছে, মানে কার্ডিনাল যে ট্রেডগুলো আছে যেগুলো ব্যক্তির পুরো ব্যক্তিত্বটাকে নিয়ন্ত্রণ করছে, এই ট্রেডগুলো ডেভেলপ কখন হয়? জীবনের পরেও ডেভেলপ হতে পারে এবং কোয়াইট রেয়ার, মানে খুব রেয়ার। এই যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো খুব রেয়ার। সেন্ট্রাল বা কেন্দ্রীয় ট্রেডগুলো কোনগুলো? এগুলো হচ্ছে কমন ট্রেড, যেগুলো কি করে? মানুষের ব্যক্তিত্বকে গঠন করে, যেমন কাইন্ডনেস, অনেস্টি, ফ্রেন্ডলিনেস, এগুলো হচ্ছে সেন্ট্রাল ট্রেডের উদাহরণ। সেকেন্ডারি ট্রেড কোনগুলো? সেকেন্ডারি ট্রেড হচ্ছে এই সমস্ত ট্রেডগুলো শুধুমাত্র কিছু পরিস্থিতি এবং কিছু কন্ডিশনেই এগুলো দেখা যায়। এগুলো মানুষের মধ্যে সব সময় থাকে না, কিন্তু কিছু পরিস্থিতির সময় এই সমস্ত ট্রেডগুলো বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি। যেমন হচ্ছে গেটিং নার্ভাস হয়ে যাওয়া বিফোর ডেলিভারিং আ স্পিচ ইন এ লার্জ গ্রুপ অফ পিপল। অর্থাৎ বক্তৃতা দেওয়ার আগে অনেক মানুষকে দেখে যখন আমরা নার্ভাস হয়ে যাই, তখন আমাদের মধ্যে যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যটা আসে, তখন সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রেড। তো আলপোর্ট ট্রেডকে এই 3টি ভাগে ভাগ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইফ আ চাইল্ডস ক্রোনোলজিক্যাল এজ ইজ ইকুয়াল টু হিজ অর হার মেন্টাল এজ, দেন হিজ অর হার ইন্টেলিজেন্স কোশেন্ট উইল বি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? কোনো শিশুর যদি ক্রোনোলজিক্যাল এজ
এবং মেন্টাল এজ মানে ক্রোনোলজিক্যালি সাধারণ যে বয়স এবং তার মানসিক বয়স যদি সমান হয় তাহলে তার বুদ্ধাঙ্ক বা আইকিউ কত হবে। আমরা কি জানি যে আইকিউর ফর্মুলা কি? আইকিউর ফর্মুলা হচ্ছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ, অর্থাৎ মানসিক বয়স ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ সাধারণ বয়স, তার সঙ্গে মাল্টিপল 100। এবার যদি কোনো ব্যক্তির মানসিক বয়সও 100 হয়, ক্রোনোলজিক্যাল বয়সও 100 হয়, তাহলে তার আইকিউ কত হবে? তার আইকিউ হবে 100। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে which of the following is related to learning from the behavioral perspective? behavioral perspective অর্থাৎ আচরণমূলক দৃষ্টিভঙ্গির দিক থেকে কোনটি লার্নিংয়ের সঙ্গে যুক্ত বা শিখনের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে রিকনস্ট্রাকশন অফ মিনিং অর্থাৎ ধারণার পুনর্গঠন। অপশান বিতে আছে কনস্ট্রাকশন অফ নলেজ জ্ঞানের নির্মাণ। অপশান সিতে আছে পজিটিভ রিইনফোর্সমেন্ট ইতিবাচক শক্তি। অপশান ডিতে আছে আকাঙ্ক্ষার অ্যাসপিরেশন লেভেল বা আকাঙ্ক্ষার স্তর। আমাদের এখানে প্রশ্নটিতে করা হয়েছে বিহেভিয়ারাল পার্সপেক্টিভে অর্থাৎ আচরণমূলক দৃষ্টিভঙ্গির দিক থেকে শিখনের সঙ্গে বা লার্নিংয়ের সঙ্গে কোনটি যুক্ত? রিকনস্ট্রাকশন অফ মিনিং অর্থাৎ ধারণার পুনর্গঠন এবং কনস্ট্রাকশন অফ নলেজ, এগুলো আমরা কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি আছে সেই থিওরিতে আমরা পড়েছিলাম, অর্থাৎ এই দুটি কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির সঙ্গে যুক্ত। এবং অ্যাসপিরেশন লেভেল বা আকাঙ্ক্ষা স্তর একটি আলাদা উপাদান বা একটা আলাদা পার্সপেক্টিভ বলা চলে। কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক শক্তি কি? ইতিবাচক শক্তি হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা বস্তু যেটা কোনো ব্যক্তির আচরণকে বারবার হতে সাহায্য করে বা কোনো ব্যক্তির আচরণ যাতে বেশি করে হয় বা আচরণটা বেরিয়ে আসে সেটার জন্য একটা ইতিবাচক ভাবে তাকে প্রবৃত্ত করে, ইতিবাচকভাবে তাকে সাহায্য করে। তো যেমন কোনো শিশু যদি পড়ায় মন না বসে তাকে আমরা চকলেট দিয়ে বলি যে তুমি এই পড়লে চকলেটটা তুমি পাবে। তো এটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট যার ফলে শিশুকে পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। তো এটা কিসের সঙ্গে যুক্ত? এটা লার্নিংয়ের সঙ্গে যুক্ত। মানে শিখন আমরা কি জানি যে শিখন হচ্ছে আমাদের যে আচরণ পূর্ববর্তী আচরণের সঙ্গে আমরা যখন সামঞ্জস্য রেখে নতুন কোনো আচরণকে শিখি বা নতুন কোনো বিষয়কে শিখি, ব্যক্তির মধ্যে কোনো নতুন আচরণের তৈরি হয়, সেটাই হচ্ছে শিখন। তো এখানে বিহেভিয়ারাল পার্সপেক্টিভে পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে শিখনের সঙ্গে যুক্ত। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে Gardner's theory of multiple intelligence believes the following. গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি আছে সেখানে কি বিশ্বাস করা হয়? অপশান এতে আছে ইন্টেলিজেন্স আর নট লিমিটেড টু 8 ইন নাম্বার অর্থাৎ বুদ্ধি 8টি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই। অপশান বিতে আছে জেনারেল ইন্টেলিজেন্স ইজ ওয়ান অফ দ্য 8 ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ সাধারণ যে বুদ্ধি আছে সেটি 8টি বুদ্ধির মধ্যে একটি। অর্থাৎ গার্ডনারের থিওরিতে আমরা জানি যে তিনি 8 রকমের বুদ্ধির কথা বলেছিলেন। তো সেই 8 রকমের বুদ্ধির মধ্যেই জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে একটি। অপশান সিতে আছে 8 ইন্টেলিজেন্স আর প্রাইমারি মেন্টাল এবিলিটি। এই যে 8টি বুদ্ধির কথা তিনি বলেছেন সেই 8টি বুদ্ধি হচ্ছে আমাদের প্রাইমারি মেন্টাল এবিলিটি বা প্রাথমিক মানসিক ক্ষমতা। অপশান ডিতে আছে আউট অফ 8 ইন্টেলিজেন্স সেভারাল আর ট্যালেন্টেড। এই 8টি বুদ্ধির মধ্যে অধিকাংশই হচ্ছে মানুষের প্রতিভা। গার্ডনারি থিওরির মতে যেটি সঠিক সেটি হবে ইন্টেলিজেন্স আর নট লিমিটেড টু 8 ইন নাম্বার অর্থাৎ মানুষের বুদ্ধি 8টি সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নেই। বাকি যে অপশানগুলো দিয়েছে সেগুলো একেবারেই সঠিক নয়, বাকি 3টি অপশান ভুল। কারণ
গার্ডনার যে 8টি বুদ্ধির কথা বলেছিলেন সেখানে তিনি প্রত্যেকটি বুদ্ধিকেই একটা ইন্ডিভিজুয়াল দিক থেকে দেখেছিলেন, অর্থাৎ প্রত্যেকটা বুদ্ধি হচ্ছে স্বতন্ত্র। কোনো একটা মানুষের একটা বিষয়ের বুদ্ধি আছে মানে যে তার অপর কোনো বিষয়ের বুদ্ধি থাকবে না সেটা কিন্তু নয়। একটা বিষয়ের বুদ্ধি থাকলেও মানুষের অন্য বিষয়ের বুদ্ধি থাকতেই পারে, কিন্তু সেই 8টা বুদ্ধির মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স বা সেটা প্রাইমারি মেন্টাল এবিলিটিও নয়, সেটা ট্যালেন্টও নয়। গার্ডনারের থিওরি সম্পর্কে আমরা একটু জেনে নিই যে গার্ডনার যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি দিয়েছিলেন সেখানে তিনি 1983 সালে এই থিওরিটা দিয়েছিলেন। তার এই থিওরিটা মাল্টিপল ইন্টেলিজেন্স নামে পরিচিত। অ্যাজ পার his history of traditional method of access human intelligence, IQ test is far too limited and there are 8 type of intelligence। তিনি 8 প্রকার বুদ্ধির কথা বলেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে একটা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, অর্থাৎ ওয়ার্ড স্মার্ট, অর্থাৎ যাদের ল্যাঙ্গুয়েজের বুদ্ধি বেশি থাকে, অর্থাৎ যারা বেশি ফ্লুয়েন্টলি এবং ফ্লেক্সিবলি নিজেদের থিঙ্কিংকে এক্সপ্রেস করতে পারে। লজিক্যাল ম্যাথামেটিক্যাল অর্থাৎ ইন্টেলিজেন্স, এটা নাম্বার রিজনিং স্মার্ট। স্প্যাটিক্যাল ইন্টেলিজেন্স অর্থাৎ পিকচার স্মার্ট। বডিলি কাইনেস্টিক ইন্টেলিজেন্স, বডি স্মার্ট। মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। এই সমস্ত বুদ্ধিগুলির অর্থাৎ 8টি বুদ্ধির কথা তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে প্রত্যেকটা বুদ্ধি হচ্ছে স্বতন্ত্র, প্রত্যেকটা বুদ্ধি ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা বুদ্ধি ইন্ডিপেন্ডেন্স মানে স্বতন্ত্রভাবে থাকে। এবং একটা মানুষের এক প্রকার বুদ্ধি আছে মানেই যে অন্য বুদ্ধি থাকবে না সেটা কিন্তু নয়। কোনো মানুষের ওয়ার্ড স্মার্ট হলে মানে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থাকলেও তার লজিক্যাল স্প্যাটিক্যাল ইন্টেলিজেন্সও থাকতে পারে। পরের প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি কগনিটিভ ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন। ভাইগটস্কির মতে কগনিটিভ ডেভেলপমেন্ট কিসের ওপর নির্ভর করে? অপশন এতে আছে এনভায়রনমেন্টাল প্রেশার, অপশন বিতে আছে মেন্টাল ম্যাচিউরিটি, অপশন সিতে আছে সোশ্যাল ইন্টারাকশন, অপশন ডিতে আছে জেনেটিক তো একদমই নয়, বংশগতি তো একদমই হবে না, এনভায়রনমেন্টাল প্রেশারও হবে না, কারণ পারিপার্শ্বিক চাপের ফলে কিন্তু কখনো কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না। মেন্টাল ম্যাচিউরিটি অর্থাৎ মানসিক পরিণমনও কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে না। আমরা জানি যে ভাইগটস্কি যিনি আছেন তিনি সোশ্যাল লার্নিং ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিলেন, সোশ্যাল লার্নিংয়ের থিওরি দিয়েছিলেন। তো সেখানে তিনি কি বলেছিলেন যে সোশ্যাল লার্নিং অর্থাৎ সামাজিক যে বিকাশ ঘটে সেটা অবশ্যই সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ঘটবে। সামাজিকভাবে যখন আমরা একজন ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে ইন্টারাকশন করবে বা সামাজিকভাবে যোগাযোগ করবে, বিভিন্ন কার্যকলাপ আন্তঃক্রিয়া সম্পন্ন করবে, তখনই তার মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট সম্ভব। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া। নেক্সট একটি ম্যাচিং আছে, লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 ম্যাচিং করতে বলা হয়েছে। এখানে কি আছে? লিস্ট 1-এ আছে 2 ফ্যাক্টর থিওরি, প্রাইমারি মেন্টাল এবিলিটি, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, ফ্লুইড অ্যান্ড ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। লিস্ট 2-এ আছে আরক্যাটেল, সি স্পিয়ারম্যান, এল থার্স্টন, জেপি গিলফোর্ড। আমরা সকলেই জানি টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছিল? স্পিয়ারম্যান দিয়েছিল। প্রাইমারি মেন্টাল এবিলিটি সম্পর্কে কে বলেছিলেন? থার্স্টন বলেছিলেন। স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স দিয়েছিলেন গিলফোর্ড। তাহলে এখানে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। আর ফ্লুইড অ্যান্ড ক্রিস্টালিস্টিক ইন্টেলিজেন্স সম্পর্কে বলেছিলেন ক্যাটেল। আমাদের সঠিক উত্তর আসছে অপশন বি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্ম অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু গার্ডনার। গার্ডনারের মতে নিম্নলিখিত কোনগুলো ইন্টেলিজেন্সের মধ্যে আসছে না? অপশন এতে আছে বডিলি কাইনেস্টিক ইন্টেলিজেন্স, অপশন বিতে আছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, অপশন সিতে আছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, অপশন ডিতে আছে ভিজুয়াল অডিওটরি
ইন্টেলিজেন্স। আমরা গার্ডনারের আরও একটি প্রশ্ন করেছিলাম, সেখানে আমরা দেখি যে গার্ডনার কোন কোন বুদ্ধি সম্পর্কে বলেছিলেন, যে 8টি বুদ্ধি সম্পর্কে বলেছিলেন সেখানে লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ ছিল, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স ছিল, স্প্যাটিক্যাল ইন্টেলিজেন্স, বডিলি কাইনেস্টিক, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। এই 8টি বুদ্ধি সম্পর্কে বলেছে। আমাদের অপশনে যেগুলো দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি আছে বডিলি কাইনেস্টিক, ইন্টারপার্সোনাল, কিন্তু ভিজুয়াল অডিওটরি ইন্টেলিজেন্স কিন্তু গার্ডনারের 8টি টাইপ অফ ইন্টেলিজেন্সে নেই। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি এই ক্লাসটা তোমাদের ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের প্রিপারেশানে, এডুকেশন সাবজেক্টের প্রিপারেশানে অনেকটাই হেল্পফুল হবে। আজকে যে প্রশ্নগুলো করালাম প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত প্রশ্নগুলো এসেছিল। তাহলে বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কীরকম এসেছিল, কতটা ইজি ওয়েতে এসেছিল। কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। যদি সঠিকভাবে সঠিক কনসেপ্ট আমাদের থাকে, থিওরিগুলো যদি আমরা সঠিকভাবে জেনে থাকি, আমাদের প্রশ্নের উত্তর দিতে কিন্তু কোনো ভুল হবে না। তাই তোমাদের এই প্রশ্নগুলো করানোর একমাত্রই উদ্দেশ্য হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারি যে কোয়েশ্চেন কোন প্যাটার্নে আসে, কিভাবে প্রশ্ন করা হয়, কোন ধরনের প্রশ্ন করা হয়, একটা টপিক থেকে প্রশ্ন যে নেওয়া হচ্ছে সেই প্রশ্নটা কিভাবে করা হচ্ছে। আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা। এর পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলে প্রথমবার যারা এসেছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে।